প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন এমবিবি কলেজের অধ্যক্ষ ডক্টর শুভ্রমুখী মহোদয়। নমস্কার। আপনাদের খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই? এত গরম, বিদ্যুৎ ব্যবস্থার জন্য আমরা পিএ সিস্টেম পেলাম না, পাখা পেলাম না, কিন্তু সবাই কেমন যেন একটা আবদ্ধ হয়ে আছি ঘেরাটোপের মধ্যে। কিছু লোককে ডেকে আনা হয়েছে কথা বলার জন্য, সেগুলো শুনতে হবে। আমি ধরেই নেব এখানে অন্তত 180 জন বা 210 জন আছে। ডক্টর গোপ আমার কথাটার কারণ কিছুটা ধরতে পারবেন, কিছুটা না পুরোটাই ধরতে পারবেন। আমরা জেনারেল ডিগ্রি কলেজে সাধারণত 200, 250, 350 ছেলে মেয়ে নিয়ে ক্লাস করি। এখানে আমার এত বড় আস্পর্ধা নেই আপনাদের ক্লাস করানো, আমি সেটা বলছি। আমি বলছি শ্রোতৃমণ্ডলে একজন শিক্ষককে যদি 10 জন ধরি, তাহলে অন্তত 210 জন এখানে আছে, 21 জন আমাকে বাদ দিয়ে। আজকের এই সঙ্গীত মহাবিদ্যালয় আয়োজিত day-long seminar on New Education Policy 2020, তার মাননীয় সভাপতি তথা এই কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়া, আমন্ত্রিত বক্তা ডক্টর বিশ্বাস, ডক্টর গোপ এবং আমার প্রিয় সহকর্মীরা, রিটায়ার করলেও এখন সহকর্মী ভাবতে পারি তো। আমি আসলে বিশেষ কিছু বলার মতো সামর্থ্য আমার নেই, কারণ আপনারা আমার মতো অর্বাচীনকে কেন এখানে নির্ণয় করেছেন আসার জন্য আমি সেটা বুঝতে পারিনি। কারণ যে কোনো আলোচনা ক্ষেত্র তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তার আলোচনার ক্ষেত্র বিস্তৃত করতে হয়। এটা মিউজিক কলেজ। So as it is a music college, I should have some knowledge, some concept regarding music education, music itself, and also the syllabus structure, the place of music mentioned in new education policy. These are to be discussed here thoroughly. So I don't have that capacity to discuss such things. এই জন্যই বললাম আমার মতো একজন অর্বাচীনকে কেন ডেকেছেন আপনারা। আমি আপনাদেরকে খুশি করতে পারবো না। প্রাচীন ভারতীয় চিন্তা ভাবনা নিয়ে আর বর্তমান শিক্ষা পদ্ধতির গুণের দিক সমূহ নিয়ে ডক্টর বিশ্বাস এবং ডক্টর গোপ খুব বিস্তারিত আলোচনা করেছেন। আরো আলোচনা করা যায়, যায় না তা নয়, কিন্তু আজকের এই পরিবেশটা খুব একটা দীর্ঘ আলোচনার দাবি রাখে না। আপনারা অলরেডি অনেক কথা শুনে নিয়েছেন। তো এটা যেহেতু মিউজিক কলেজ, আমি এসেই ডক্টর ভাটকে বলছিলাম, ম্যাডামকে বলছিলাম যে আমার অত্যন্ত লোভ হয় মিউজিক কলেজে আসতে, কিন্তু কোনো কারণ খুঁজে পাই না। তো কেউ যদি কারণের ব্যবস্থা না করেন তাহলে তো আমি মিউজিক কলেজে আসতে পারি না। বেড়াতে আসতে পারি, ঘুরতে আসতে পারি, কিন্তু আজকে কোনো না কোনো কারণে আসা হলো। এক, দ্বিতীয় কথা হচ্ছে আশৈশব মিউজিক আমি পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমি সঙ্গীত পরিবেশে বড় হয়েছি বলে আমার সঙ্গীতের প্রতি ভালো লাগা নয়, ভালোবাসা আছে। কথাটা এই জন্য এইভাবে বললাম। মিউজিকটাকে আমরা আজও অত্যন্ত সস্নেহে লালন করি, গুরুত্ব দিই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে। কো কারিকুলারও করে উঠতে পারিনি। আর সরাসরি মিউজিক যে কোনো শিক্ষা পরিমণ্ডলে
যে কোনো স্তর ভিত্তিক শিক্ষায় one of the subjects will be taken, one of the subjects, এটা এই শিক্ষানীতিতে বলা হয়েছে। যদিও খুব categorically I should mention here the matter, যদিও অঙ্গনাদি কেন্দ্র বা ওই ধরনের নিচুতলার ক্ষেত্রে সঙ্গীত শব্দটা ব্যবহার করা হয়েছে। কেন না, ছোটবেলায় শিশুদের যে কোনো কিছু শেখানোর সঙ্গে ছন্দ ও লয়ের ব্যবহারের জন্য সঙ্গীত যদি সঙ্গে থাকে তবে তাদের আকর্ষণ বৃদ্ধি হয়, তাদেরকে শিক্ষাঙ্গনে আকর্ষণ করে নিয়ে আসা যায়। পরিমণ্ডলটা ওইভাবে রচিত হবে যাতে ছেলে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে আকৃষ্ট হয়। এক। 2 নম্বর, উচ্চ শিক্ষাঙ্গনে মিউজিক শব্দটা প্রথম ব্যবহার করা হয় প্রাচীন ভারতীয় বিদগ্ধ পণ্ডিত বাণভট্টের সাহিত্য আলোচনায়। কাদম্বরীতে বলা হয়েছে 64 কলা, সেই 64 কলার একটি হচ্ছে সঙ্গীত। পরবর্তী কোনো কোনো ক্ষেত্রে, আমি আপনাদের খেপানোর জন্য বলছি না, যেটা বাস্তব সেটা হচ্ছে, পরবর্তী কোনো কোনো ক্ষেত্রে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা সমাজবিজ্ঞানকে যেভাবে বিস্তৃত চর্চায় নিয়ে আসা হয়েছে সেইভাবে নয়। কোথাও কোথাও নন্দন তত্ত্ব, সঙ্গীত নাটক ইত্যাদি শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে। কিন্তু ব্যক্তি সম্ভরক্ষিত হিসেবে আমি মনে করি সঙ্গীতটা প্রত্যেকটা শিশুর বড় হয়ে ওঠার পেছনে পাথেয় হওয়া উচিত। প্রত্যেকটা শিশু, সঙ্গীত এমনই একটা জায়গা, সবার জন্য নাও হতে পারে, থাকলো সুযোগ সবার জন্য, আসবে তারাই যারা ভালোবেসে আসবে। আমি প্রথমেই বলেছিলাম কো কারিকুলার সত্যি সত্যি আজও করে উঠতে পারিনি, এখনো এক্সট্রা কারিকুলার। আমরা নীতিগতভাবে মানছি যে সঙ্গীত, নৃত্যকলা, আমি যদি ভুল করে না থাকি তাহলে একটা সাহস করে কথা বলবো, সঙ্গীত মানে শুধু গান বা শুধু নাচ বা শুধু বাদ্যযন্ত্র নয়, সবটা নিয়ে সিনক্রোনাইজ করলে দ্যাট ইজ দ্য মিউজিক। সেটা থাকা দরকার। ভালোবাসার কথা বলতেও গান দরকার, নাচের দরকার। বাউল গায়ক বলছে, খেপারে মানুষকে যে ভালোবাসে বড় ভালো ভাগ্য তার, সাধনা হইতেছে তার, সাধনা হইতেছে তার। তদ্রূপ মানুষের তারে বাসে ভালো, বড় ভালো ভাগ্য তার, সাধনা হইতেছে তার, সাধনা হইতেছে তার। আপনি ভালোবাসবেন, ভালোবাসবেন। এখন আচ্ছা, আমি যদি বেশি কথা বলে ফেলি গরমের মধ্যে, আপনারা কিন্তু ঘন্টা বাজিয়ে দেবেন, লম্বা করব। আমি এখন একটু ছোট্ট ইতিহাস বলছি। যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, তার একটা দেশ শাসনের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা সামগ্রিক রূপরেখা তৈরি করা। আমরা সুদীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনে থাকার পর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি কস্তুরী রঙ্গন শিক্ষা কমিশন কমিটি রিপোর্ট বা নীতি নাকি ইতিহাস? আমি আসলে ছোট করি, লম্বা করব। দেশ স্বাধীন হলো 47 সালে, প্রথম মাথায় এলো শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করা দরকার। যে আমরা কি নিয়ে চিন্তা করলাম? দুর্বলতাটাকে স্বীকার করে নিতে হবে। যদিও একদম প্রাতঃপ্রণম্য একজন মানুষ সেই কমিশনের মাথায় ছিলেন, বিশ্ববিদ্যালয় কমিশন, অর্থাৎ ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছিল তাকে বলা হতো রাধাকৃষ্ণন কমিশন। বাট দ্য এরিয়া অফ ডিসকাশন ওয়াজ ইউনিভার্সিটি। একটা দেশ যখন স্বাধীন হয়, সম্পূর্ণ ভারতীয়ত্ব যেখানে প্রয়োজন, একান্ত নিজের মতো করে, নিজের দেশের মতো করে শিক্ষা, সংস্কৃতি সবকিছুর চর্চার ক্ষেত্র বা ভূমি তৈরি হবে, সেখানে প্রথম ভাবনা এলো বিশ্ববিদ্যালয়। এটা আমাদের একটা দুর্বলতা।
কিন্তু তারা অনেক ভালো ভালো কথা বললো শেষে। যে কোনো গবেষণামূলক কাজের কিন্তু শেষটাতে থাকে প্রশ্ন, আগামী দিনের কি কর্তব্য, ইতি কর্তব্য সম্পর্কে প্রশ্ন। যে কোনো রিসার্চে there should be some research question. ওনাদেরও ফাইন্ডিং এ দেখা গেল যে উপযুক্ত উচ্চশিক্ষার জন্য দরকার হচ্ছে বিদ্যালয় শিক্ষার চর্চা, বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত অনুশীলন। ফলে 48 থেকে একেবারে 4 বছরের মাথায় ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, যিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার নেতৃত্বে গঠিত হলো মুদালিয়ার কমিশন, যেটা সেকেন্ডারি এডুকেশন নিয়ে কাজকর্ম করেছে সবিস্তারে, অত্যন্ত বিস্তৃত আলোচনা, তৎকালীন সময়ের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, দারুণ কমিশন রিপোর্ট। তারপরেও মনে হলো যে না, এইভাবে আলাদা আলাদা করে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা চর্চার প্রয়োজন। এলো ডিএস কোঠারির নেতৃত্বে কোঠারি কমিশন 1966-67 এবং 68-69 শিক্ষা সালে এটি ভারত সরকারের নীতি হিসাবে ঘোষণা করে। এই কোঠারি কমিশন প্রথম দেশের নিম্ন স্তর থেকে গবেষণার উচ্চতম স্তর পর্যন্ত বিস্তৃত শিক্ষা সংক্রান্ত আলোচনা। আমরা যারা শিক্ষা বিজ্ঞানের ছাত্র, শিক্ষা বিজ্ঞানের ছাত্র, তো আমাদের চর্চার বিষয়টা সবসময় ছিল যে 85-তে হঠাৎ নতুন করে কিছু না করে বরং কোঠারি কমিশনটাকে আবার নতুন করে রিভিউ করা হোক না, কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কি করলে ভালো হয়। এনিওয়ে, একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা সরকার একটা নতুন সময় নিরিখে তার নিজস্ব রাজনৈতিক, সামাজিক, তত্ত্বগত যে মতাদর্শ আছে তাকে বেস করে কিন্তু কোনো না কোনো শিক্ষা ব্যবস্থার দিকে যায় এবং নতুন চিন্তা ভাবনাগুলোর মধ্যে তার একটা প্রচ্ছন্ন প্রভাব থাকে। অবশ্যই তার সঙ্গে আধুনিক যুগের সমকক্ষ হওয়া, উন্নত পৃথিবীর সঙ্গে নিজেকে সমকক্ষ করে তোলা, এই চিন্তা ভাবনাগুলো থাকে। প্রয়াত রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী 1985 সাল, একটা ঘোষণাপত্র এলো, নিউ এডুকেশন in India, a policy perspective. After that, long 1 year সারা দেশে চর্চা হলো, আজকে যেরকম চর্চা হচ্ছে, চর্চা হলো। চর্চার পরে 86 সালে এটাকে বলবৎ করা হলো নতুন শিক্ষা নীতি হিসাবে। তারপরেও অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়ার পরে, যেটা অর্জুনবাবু বলেছেন, 1992 সালে পি রামমূর্তির নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়, তারা রিভিউ করে এটা রিভিউ রিপোর্ট বেরোয়। তাহলে এটা 86 এবং 92 এই দুই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, প্রায় 30 বছর, 28 বছর, আর যদি 86 কে ধরি তাহলে 34 বছর আমরা ভারতবর্ষের শিক্ষার সামগ্রিক পর্যালোচনা করে একেবারে নিচু তলা থেকে গবেষণার উচ্চতম পর্যায় পর্যন্ত এমন কোন শিক্ষা ব্যবস্থা আমরা আর বহুদিন চর্চা করি না। ফলে বর্তমান যে ভারতবর্ষের সরকার, নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে, তার সরকার থেকে এইরকম একটি আয়োজনের কথা, ন্যাশনাল যে অ্যাডভাইসারি বোর্ড আছে আমাদের, CAB, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, সেখান থেকে আসে। এবং আপনারা মনে করে দেখবেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা এটাতে অংশগ্রহণ করেছেন, 15 সাল থেকেই কিন্তু এটা নিয়ে সারা দেশে একেবারে পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত অনুশীলন হচ্ছিল, বিভিন্ন মত বিনিময় হচ্ছিল এবং সবগুলো মত রাজ্যের কেন্দ্রীভূতভাবে আসার পরে এটা রাজ্যের মত হিসাবে কেন্দ্রে প্রেরিত হয়েছে। এবং তারপরে কে কস্তুরী রঙ্গনের নেতৃত্বে যে টিম হয়েছে, তারা এগুলির বিশ্লেষণ করে বর্তমানের উন্নত পৃথিবী, বাবু বলেছিলেন একটা জায়গায় যে বৃত্তিমুখীনতাটা কোন কোন দেশে কেমন। আমেরিকায় এটা 52%, জার্মানিতে 75% এবং সাউথ কোরিয়াতে এটা 95%। এটা আজকে নয়, আজ থেকে বহু যুগ আগে রাশিয়ার শিক্ষা ব্যবস্থাতে পলিটেকনাইজেশন কথাটা ছিল, রাশিয়ান সিস্টেম অফ পলিটেকনাইজেশন ইন এডুকেশন। অর্থাৎ তুমি যে জিনিসটা শিখছো
তার হাতে কলমে জ্ঞান। যিনি এগ্রিকালচারের ক্লাস করছেন, ছাত্ররা এগ্রিকালচারাল থিওরিটা পড়ছে, সেখানে অশীতিপর বৃদ্ধ কাদামাখা চাষি তিনি এসে বাস্তবটা পড়িয়ে যাবেন। তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো কিন্তু বাড়িতে ফ্যান ঠিক করতে পারো না, এর যে দুঃখজনক তার কিছু হতে পারে না। আমাদের ডিগ্রি আছে, আমাদের পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু কমিউনিকেশন সিস্টেমের সঙ্গে আমরা যুক্ত হতে পারিনি। আমাদের যোগাযোগ, আমাদের বিশ্লেষণ, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিতর্ক, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং তাকে বাস্তব রূপদান করা, প্রয়োগ করা, ওই জায়গাটাতে আমাদের দুর্বলতা বহুদিন ধরেই আছে। বিশ্বাসবাবু বলছিলেন যে এই বৃত্তিমুখীনতা। যাই হোক, এইভাবে পরম্পরা অনুযায়ী আমাদের দেশে শিক্ষানীতি বিভিন্ন সময় বদল হয়ে এসছে। এখনো একটা নতুন শিক্ষানীতি আমরা পেয়েছি। আমার একটু বদভ্যাস আছে, আমি একটু সমালোচনা ভালোবাসি। এটা হয়তো বা আমার মানসিকতার মধ্যে একটা নেগেটিভনেস কাজ করে, তার জন্য হতে পারে। যার জন্য গতকাল রাত্রে লোকাল দূরদর্শন চ্যানেলে আমি একটা তথ্য পেলাম, যেটা আমার মনের প্রশ্নটাকে আর একটু নতুন করে চাগার দিয়ে দিল। টিভিতে শুনছিলাম মাদ্রিদ, স্পেনের মাদ্রিদে গতকাল একটি বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকে। সেই আলোচনাতে তারা বলেছেন যে করোনা আবহে সারা পৃথিবীর বহু দেশ অর্থনৈতিকভাবে নিমজ্জিত হয়ে গেছে নিচে, কেউ তার থেকে মুক্ত নয়। তাদের সার্ভে রিপোর্ট বলছে যে আগামী অন্তত 5 বছর লাগবে উন্নত দেশগুলো ঘুরে দাঁড়ানো। এখন দেশগুলোর মধ্যে কিন্তু অর্থনৈতিকভাবে শ্রেণীবিভাগ আছে, কেউ উন্নত, কেউ উন্নয়নশীল, কেউ অনুন্নত, কেউ দরিদ্র। এইভাবে কান্ট্রিগুলো কিন্তু অর্থনৈতিক মানদণ্ডে ভাগ করা আছে। তাহলে উন্নত দেশগুলোর যদি ঘুরে দাঁড়াতে 5 বছর লাগে, আমাদের ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের নিশ্চয়ই আরো অনেক বেশি লাগবে। আর ওটা তাদের আলোচনাতেই এসছে যে দরিদ্র দেশগুলো, অনুন্নত দেশগুলো দুর্ভিক্ষের আকার ধারণ করতে পারে, ওখান থেকে উঠে আসা বড্ড কঠিন। বিপন্ন সমাজ, বিশ্ব মানবতা এক বিপন্নতার মধ্যে রয়েছে। তাহলে কোঠারি কমিশন সময়কাল থেকে একটা কথা আমরা বলে আসছি, জিডিপির 6% খরচ, 1.6 to 2.5 এই করতে করতে 18-19 শিক্ষাবর্ষে 4.46 বা এইরকম একটা পার্সেন্টেজ খরচ হচ্ছে। ধরে নিলাম, আমার এতটা স্পর্ধা নেই অর্জুনবাবুর সামনে এগুলি বলার, কারণ আমি গণিতে ধরে নিতে পারেন ফেল, ওনারা এগুলি ভালো বলতে পারেন এইসব অঙ্কের হিসেবে। খুব সোজাভাবে আমি যেটা বলছি, আমার জিডিপির 6% যদি হয় 100 টাকা, বর্তমানে যদি জিডিপি আমি মাইনাসে রান করিয়ে নিই, আগামী দিনে যদি আরো দুর্বলতা যায়, তাহলে আমি 6%ই দিলাম, সেটা 100 টাকার পরিবর্তে 22 টাকা হতে পারে, 17 টাকা, 20 টাকা হতে পারে। আমার একটা মোটামুটি স্ট্যান্ডার্ড অবস্থানে থাকলে যদি জিডিপির 6% 100 টাকা হয়, পিছিয়ে পড়া অবস্থানে 6%ই দিলাম, আমি আমার অঙ্গীকার রক্ষা করলাম, কিন্তু পরিমাণটা 100-র বদলে এটা 17 টাকা হয়ে যেতে পারে, 21 টাকা হয়ে যেতে পারে। তাহলে আমি শিক্ষা নীতিতে, আমি আগেই বলে দিচ্ছি, অত্যন্ত প্রশংসা করার মতো একটি কম্প্রিহেন্সিভ শিক্ষানীতি 2020 শিক্ষা। আমরা অনেক দিন ধরে অনেক কিছু চাইছিলাম, ভালো জিনিসগুলো এখানে উল্লেখ আছে, যদিও বঙ্গানুবাদটা দেখছিলাম তাতে রিপিটেশন অফ ওয়ার্ডস এন্ড লাইন্স বিভিন্ন জায়গায় আমি দেখতে পেয়েছি। অর্জুনবাবু অনেক কথা বলে ফেলেছেন, আমি ওই জায়গাগুলোতে যাচ্ছি না। কেন? কারণ তারা বলেছেন প্রত্যেকটা জেলা সদর
বা জেলা সদর সংলগ্ন এলাকায় একটি করে বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে এবং কলেজ যেগুলো আছে সেগুলো মানদণ্ড উন্নয়নের মাধ্যমে একটা সময়ে অনুমোদন প্রাপ্ত হয়ে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারলে তারা মঞ্জুরি দানের, সিলেবাস ফ্রেম করার, ডিগ্রি প্রদানের ইত্যাদির অধিকারী হয়ে স্বায়ত্তশাসন লাভ করবে। অর্থাৎ আমরা আজকাল অটোনোমাস কলেজের নাম শুনি, সেন্ট জেভিয়ার্স অটোনোমাস, বিফোর দ্যাট প্রেসিডেন্সি ওয়াজ অটোনোমাস and it has been converted to now university. তাহলে একটা কলেজকে আমি যদি মানদণ্ড বিচার করে ক্রেডিট দিয়ে দিয়ে তুলতে না পারি তাহলে মুশকিল। তাহলে আমার তাকে গাইড করতে হবে যে তুমি এই এই কাজগুলো এইভাবে গুছিয়ে করো, তার পরবর্তীকালে তুমিও মঞ্জুরি প্রদানের যোগ্য হবে, তুমিও ডিগ্রি প্রদানের যোগ্য হবে এবং একটা সময় এলে পরে তুমি নিজেই একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। এবং উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছিলেন 40,000 প্রতিষ্ঠান। এবং আরেকটা সত্য কথা উনি বলে দিয়েছেন যে এমনও কলেজ আছে যেখানে 100 জন ছাত্র নেই, তাহলে সেই কলেজগুলোর অস্তিত্ব থাকবে কি? হ্যাঁ, একটা কথা সত্য, এডুকেশন সিস্টেম should go to the doorstep of the students and government will take care of that. কিন্তু বাস্তবতার নিরিখে একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে গেলে যদি আমি একটা ছাত্র সমাজের জোগাড় না পাই তাহলে সেখানে কলেজ টিকিয়ে রাখাটা গভর্নমেন্টের লিমিটেশনের দিক থেকে বিচার করলে খুব কঠিন একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তার জন্য তারা বলছেন 3,000 ছাত্র নিয়ে ওই জেলা স্তরের যে বিশ্ববিদ্যালয়টা হবে সেটা হবে এমন একটা বৃহৎ প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটাতে নানা বিষয় একসাথে বাছাই করে ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাবে, নানা বিষয় থেকে পছন্দের বিষয় বেছে নিয়ে নিজে পড়ার সুযোগ পাবে। আমরা যেটা এতকাল ধরে দেখেছি, ওনারাও বলেছেন যে একটা বটলনেক সিস্টেম, তুমি হায়ার সেকেন্ডারি পাস করেছো, তুমি আর্টস এসছো, এই কটার মধ্যেই করে তুমি ফিজিক্যাল সায়েন্স পড়তে তোমার জন্য রয়ে গেল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট। তুমি বায়োলজি পড়ছো, সেখানে বায়োকেমিস্ট্রি পড়তে পারো, বটনি, জুওলজি, ফিজিওলজি পড়তে পারো, বায়োকেমিস্ট্রি পড়তে পারো, বাস এর মধ্যেই তোমার সীমাবদ্ধতা, এর বাইরে। একজন ছাত্র বলতেই পারে আমি কি মিউজিক পড়তে পারবো, আমি কেমিস্ট্রির সক্রিয়, আমার একটি প্রজেক্ট পেপার হিসেবে আই নিড মিউজিক অ্যাজ ওয়ান অফ মাই সাবজেক্টস। কেন দেওয়া হবে? যে কথাটা বলছিলাম মাঝখানে, কেন দেওয়া হয় না, এই দেওয়া না হওয়ারও কতগুলি পারিপার্শ্বিক কারণ আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এক্সট্রা কারিকুলার করে রেখে দিয়েছি, যদিও আমরা কলমে কিন্তু সুন্দর করে বলে দিয়েছি কো কারিকুলার, সহ পাঠ্যক্রম, বহির পাঠ্যক্রম নয়, এক্সট্রা নয়, কো। কিন্তু যখন পরীক্ষায় এগিয়ে আসে তখন মা বাবার বলে বন্ধ করো, হারমোনিয়াম ঢুকি তো বন্ধ করো, ভর্তি নিছে, তখন সামনে পরীক্ষা। পরীক্ষা মানে মাধ্যমিকের ওই বাংলা, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, এগুলো হচ্ছে পরীক্ষা। আর এটা যেটা, এটা বিলাস। আর এই বিলাসটা বন্ধ করো, এখন পরীক্ষা আছে, তার মানে এটাতে পরীক্ষা দরকার নেই, এটাকে ভালোবাসার দরকার নেই, এটাকে জীবনের সঙ্গী করার ইচ্ছে থাকলেও করার সুযোগ নেই। বাস্তব পৃথিবীর কথা যদি ভাবি তাহলে এটা তো কিয়দংশে সত্যি। কারণ আপনি কি আমায় এই বিষয়ে একটা চাকরি দেবেন? দেবেন না। আমার যদি 5,000 ছেলে মেয়ে নিযুক্ত হয় স্কুল স্তরে, মিউজিকের জন্য 3টে সিট খালি থাকতে পারে, কারণ মিউজিক আছে এমন স্কুল সংখ্যাই তো 3 কি পাশে আর তো নেই। মিউজিক কলেজে যারা শিক্ষকতা করে, মিউজিক কলেজে যেসব ছাত্রছাত্রীরা, সবাইকে নিয়ে সংঘবদ্ধ হবে, কারণ শিক্ষানীতি কিন্তু এখনো সমস্ত কিছু ফাইনাল করে দেয়নি। তারা বলছে যার যার রাজ্যে তুমি চর্চা করো, তুমি কারিকুলাম ফ্রেমওয়ার্ক করো,
তুমি কিভাবে তোমার রাজ্যে সেটাকে কার্যকরী করবে, বাস্তব রূপ দান করবে, তুমি প্রস্তুত হও। যদিও এটা 2023 বলা হয়েছিল, গত কয়েকদিন আগের একটা মিটিং ওটাকে 2022 থেকে চালু করার কথা হয়েছে। Still then we have 2 years more. আপনারা সোচ্চার হন, আপনাদের চিন্তা ভাবনাগুলো শুধু আপনাদের জন্য নয়। একটা মিউজিক কলেজ আছে, আমরা কজন শিক্ষকতা, আজকে আমি ইনস্ট্রাক্টর, আজকে আমি পোস্ট গ্রাজুয়েট টিচার, আজকে আমি টিউটার, কালকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য চেষ্টা করবো, আমার যোগ্যতা নিয়ে বয়স ইত্যাদি সব কিছু মিলিয়ে। এখানে শেষ করবেন না। এই মিউজিকটাকে ভালোবেসে আগামী দিনের ছাত্র সমাজের কাছে আরো বেশি সম্প্রসারণের জন্য স্কুলগুলিতে মিউজিক ওয়ান অফ দ্য ইলেকটিভ সাবজেক্ট হিসাবে করার জন্য আপনারা নিশ্চয়ই এসব দাবি আগেও করেছেন। আরো করুন, আরো করুন, আরো করতে হবে। না হলে আপনার ছাত্রছাত্রীরা বেরিয়ে কোথায় যাবে? আপনি যাদের ডিগ্রি দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের, তারা কোথায় যাবে? তাদের কি অপরাধ মিউজিক পড়াশোনা করেছে বলে? দেখুন, পারফর্মিং আর্টে পারফরমেন্স to satisfy the audience, it is one science and technique. আরেকটা দিক হচ্ছে ভালো শিক্ষক। কোনো ভালো শিক্ষক হলেই পারফর্মার হতে পারবে, নট নেসেসারি। অনেক দারুণ দারুণ শিক্ষক শিক্ষিকা আছে মিউজিকে, গানে, নাচে, নাটকে। আপনাদের প্রিন্সিপালকে বলছিলাম that drama should be one part of this college also, because এখানে একটা শব্দবন্ধ আছে, সঙ্গীত, নাটক, ড্যান্স, ড্রামা। ড্যান্স ড্রামা মানে কোনো একটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে নৃত্যনাট্য না। ড্রামা itself is a separate discipline and it should be taken in this college also as one of the subject. Ultimately এটা one subject থেকে পুরোপুরি একটা আলাদা ব্রাঞ্চ হয়ে যাওয়া উচিত ড্রামা। ড্রামাতে আলাদা ডিগ্রি হয়, কিন্তু এখন শুরুতে আমি ড্রামাকে একটা ইলেকটিভ সাবজেক্ট করতে পারি। সিলেবাস ফ্রেম করবেন আপনারা, আপনাদের সিনিয়রদের, আপনাদের শিক্ষক শিক্ষিকাদের সহায়তা নিয়ে। কারণ নতুন শিক্ষানীতিতে এই কথাগুলো বলার আপনাদের কাছে সুযোগ রয়ে গেছে। আপনারা সেই কথাগুলি বলুন, আপনারা সেইভাবে পথে নামুন, আপনারা সেইভাবে আয়োজন করুন, প্রস্তুত করুন এবং সরকারের কাছে সদর্থক ভূমিকা গ্রহণের জন্য আপনারা প্রস্তাব উত্থাপন করুন। কারণ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আজকাল জানেন তো ন্যাক অ্যাপিয়ার করতে হয়, আপনাদেরও এরকম ন্যাশনাল বডি আছে যেটা অ্যাপিয়ার করতে হয়। ন্যাক এসে একটা কথা জিজ্ঞেস করে, অর্জুনবাবু জানেন খুব ভালোভাবে, বিশ্বাসবাবুও জানেন, একটা কথা জিজ্ঞেস করে, ও গত 5 বছরে আপনার ছাত্ররা কি কি করলো? আমরা বোবা হয়ে যাই, আমরা খবরই রাখি না আমার ছাত্রটা যে পাশ করে বেরিয়ে গেল কি করছে। আমাদের কোনো ডেটাবেস নেই, আমাদের নিজেদের সঙ্গে ছাত্রদের কোনো আত্মিক যোগ নেই, টেলিফোন, মেসেজ, মেইল, কোনো কন্ট্যাক্ট নেই। পড়েছে, পাশ করেছে, বেরিয়ে গেছে, বা ফেল করেছে, পড়েছে। But now what he or she is doing, ন্যাক এসে এটাও জিজ্ঞেস করে যে লাস্ট 5 ইয়ার্সে আপনারা প্রডিউস করেছেন যাদের প্রোডাক্ট, যারা বেরিয়েছে, what is their present condition, what they are doing now. আপনি যখন পড়াই করে বলতে পারবেন আমার 3টে ছাত্র এবারে মিউজিক কলেজে নেট কোয়ালিফাই করে লেকচারারশিপে জয়েন করেছে, that will carry a credit for the college. আমার ছাত্ররা এখান থেকে বেরিয়ে গিয়ে অমুক 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 জায়গায় শিক্ষকতায় নিযুক্ত হয়েছে, এই স্যালারি তারা আর্ন করে, that will also carry, will bring some credit in favor of the college, that the teachers are not only discharging their duties, not only producing some graduates from this college, also they are always maintaining their contact with their previous students, pursuing their further studies. আপনি যদি বলেন যে এই বছর আমার এখান থেকে বিশ্ববিদ্যালয়ে 17 জন ছাত্র ভর্তি হয়েছে, they are pursuing their PG degree there, 3 of them pursuing PhD under Tripura University. এই যে তথ্যগুলি আপনি বলতে পারলেন, এখন থেকে এগুলি সংগ্রহ করুন। কেন? কারণ যে কোনো দিন আপনাদের কলেজে অ্যাক্রেডিটেশনের প্রশ্ন আসবে, চলছে না প্রসেস? ফার্স্ট সাইকেল চলছে, তখন এই ফার্স্ট সাইকেল চলছে, চলছে। আপনি
আপনাকে সেটা করতে হবে। কারণ ওই নিউ এডুকেশন পলিসিতে বলেছে যে একটি কলেজকে ধীরে ধীরে ক্রেডিট, ব্যক্তি শিক্ষার্থী যেন ক্রেডিট ব্যাংকের কথা বলেছে, যে 4 বছরের ডিগ্রিতে তোমার ক্রেডিট, অলরেডি ক্রেডিট সিস্টেম আমাদের আছে, যে সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তো ওখানে বলা হয়েছে যে 1 বছরে সিলেবাসটাকে এমন ভাবে ফ্রেম করা যে এখানে এত ক্রেডিট পাওয়া যায়, যে ক্রেডিট ক্যান ক্লেম 1 সার্টিফিকেট, 1 ডিপ্লোমা, 2 বছর কমপ্লিট হলে 1 অ্যাডভান্স ডিপ্লোমা, 3 বছর কমপ্লিট করলে 1 গ্র্যাজুয়েট, 4 বছর কমপ্লিট করলে graduated with research ability, already done some projects, some vocational training, etc., etc., নিয়ে 4 বছর, and then masters will be of 1 year. তো নতুন শিক্ষানীতিতে মিউজিক এডুকেশনকে নিয়ে আপনারা কিভাবে এগোবেন, আপনারা আপনাদের জায়গায় এগুলোকে ভাবনা চিন্তায় স্থান দিন, আর ভাগ করে নিন। কেউ বিদ্যালয় শিক্ষা, কেউ প্রাক প্রাথমিক শিক্ষা, কেউ উচ্চ শিক্ষা, কেউ মিউজিক এডুকেশন, কেউ বৃত্তিমূলক শিক্ষা, কেউ এডুকেশনাল ফিনান্স, কেউ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে অর্জুন বাবু যেটা বলেছেন, এটা বহুদিন ধরে আমাদের ভাবনায় ছিল, যে কলেজগুলো স্বায়ত্তশাসন কই, সারাক্ষণ তো ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের খবর থাকে, কলেজ নিজে স্বাধীনভাবে কিছু চিন্তা করবে না। এই কমিশনে এসে বলছে, এই শিক্ষানীতিতে ঘোষিত হয়েছে যে হ্যাঁ, প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন প্রয়োজন, সেটা দিনে দিনে যেন ডেভেলপ করে, সেটা নিয়েও আমরা আয়োজন করব, যাতে তারা সেই কোয়ালিটিটা অ্যাচিভ করে আলটিমেটলি তাদেরকে দিয়েই বোর্ড অফ গভর্নর্স নিযুক্ত করা যায়, বিওজি নিযুক্ত করা যায়। এই কমিশনে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আমার মনে হয় এটা এক ধরনের স্বীকারোক্তি, এবং সেটা খুব জরুরি। এই জন্যে জরুরি যে আমাদের ফ্যাকাল্টি কন্ডিশন খুব খারাপ। তারা বলছেন যে প্রতিষ্ঠানগুলোতে অনুপাত বজায় রেখে শিক্ষক নিযুক্ত করতে হবে। অর্থাৎ কমিশন কিন্তু কোথাও বলেনি যা আছে চালিয়ে যাও, কমিশন বারবারই বলছে এটাকে সর্বোচ্চ সার্থকতা দানের জন্য এই পরিকাঠামো, এই হিউম্যান রিসোর্স, এগুলি তুমি 23 সালের মধ্যে কমপ্লিট করে from 2023 you start to implement this new education policy in the education system. আমাদের ক্রস এনরোলমেন্ট রেশিও এখন পর্যন্ত আছে 26.3। বলা হচ্ছে এই বয়স স্তরের ছেলে মেয়েরা অন্তত 50% আগামী 5-7 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলবে, এবং 2040 সালে গিয়ে এটাকে পূর্ণতা দান করতে হবে। এবং 40 সালে গিয়ে যেন আমরা বলতে পারি যে হ্যাঁ, বিশ্বের দরবারে ভারতীয় শিক্ষা ব্যবস্থা একটি এমন গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা যা অন্যের সঙ্গে সমান আসনে পাল্লা দিয়ে বসতে পারে। এরকম একটা পরিকল্পনা ছক করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ফিনান্স, এই কথাটা চলে আসবে, বারে বারে চলে আসবে। এত নিয়োগ, প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য শাসন দানে আর্থিক সহায়তা দান, আর কোভিড কারণে পৃথিবীর বিভিন্ন দেশে পিছিয়ে পড়া। তো যাই হোক, ভারতবর্ষের মতো এত বড় 138-1.5 কোটি দেশের মানুষ আমরা, সে দেশে নাই নাই করে অনেক কিছু আছে, নিশ্চয়ই একদিন ঘুরে দাঁড়াবে দেশ, এবং তার ঘোষিত লক্ষ্য সে পূর্ণ করার মতো সামর্থ্য অর্জন করবে। আজকে হয়তো বা কম হবে, কিন্তু আমরা প্রত্যাশা রাখবো সরকার তার ঘোষণাপত্র অনুযায়ী এই ক্ষত স্থানগুলোকে সঠিক অ্যান্টিবায়োটিক দেবেন, শুধু প্রলেপ নয়, সঠিক অ্যান্টিবায়োটিক দেবেন, যা আমরা সত্যিকারের সুস্থ হতে পারি এবং আমাদের শিক্ষাক্ষেত্রে, শিক্ষাঙ্গনে ছাত্রদের এগিয়ে যাওয়া। আর বৃত্তিমুখীনতার কথা দুজনেই বলেছেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কারণ আপনি মিউজিক এডুকেশনের উপরে প্রচুর পড়াশোনা করেছেন, খুব ভালো ক্লাস করেন, আপনার ছাত্ররা খুব ভালো বোঝে হোয়াট ইজ হোয়াট, কিন্তু দুকলি গাইতে বলবেন, আবেদন তৈরি করা,
সেই গানের মাধ্যমে সেই চর্চাটা দরকার, কারণ আপনাকে তো সেটা প্রডিউস করতে হবে সোসাইটিতে, সে যে কোনো ক্ষেত্রে, যে ক্ষেত্রে আছে। কারণ জুওলজিতে অনার্স নিয়ে পড়ছে, কিন্তু মৎস্য চাষ তারা জানে না, পিসি কালচার তারা জানে, থিওরিটিক্যালি অনেক কিছু জানে। নতুন শিক্ষানীতি ধরে ধরে এই জায়গাগুলোকে পয়েন্ট আউট করেছেন যে বিভোগ কোর্স 2013 সালে শুরু হয়েছে, এই বিভোগ কোর্সটাকে এগিয়ে নিয়ে যাও। আমাদের একটা নর্মাল অ্যাটিটিউড হচ্ছে, আমরা কিন্তু স্বীকার করলেও নীতিগতভাবে বাস্তবে শ্রদ্ধা সম্মান করি না, ভালোবাসি না। ফলে আমাদের ছেলে মেয়েদের আমরা যখন মাধ্যমিক এগিয়ে আসি তখন আমরা বলি অখন রাখো ডুবিত না, ইত্যাদি আর কিচ্ছু লাভ হতো না, মাধ্যমিকের পড়া আগে ঠিক মতো শেষ করো। তার মানে আমার যে ছেলেটা বা মেয়েটা নৃত্যটাকে ভালোবাসে, তার ভেতরে যে ভালোবাসাটা জন্ম নিয়েছে, সেই ভালোবাসার অনুশীলন তাকে আরো বেশি অন্তর থেকে গায়ে লিখে নেওয়া, তাকে নিয়েই জীবনে চলার পথ সৃষ্টি করা, ওটাতে আমরা আস্থা রাখি না। ওই জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে, নাহলে মিউজিক এডুকেশন সত্যিই কোনো ভালো কিছু প্রডিউস করতে পারবে। কারণ আপনি গানের, আপনি ফিজিক্সের খাতাটা বালিশের পাশে রাখতে পারেন, ফিজিক্স ভালোবাসেন, গানটা তো আপনার সারাদিন মনে মনে গুঞ্জন, আপনার মননে, আপনার চিন্তনে তার অনুশীলনটা চলতে হবে। কেউ যেন বলতে পারে যে আগে একেবারে গানের জন্য পাগল হয়ে গেছে, সারাক্ষণ কি যেন ভাবছে। ভাবুন, ভালো করে মন দিয়ে গান করলে বছরে একদিকে পাগল হলে হবে, কি আছে? গানের লোক পাগল হবে না, কে পাগল হবে? ভালো টাকা রোজগারের ধান্দা করে সে পাগল হবে? সে তো হবে না। গান নিয়ে পাগল হোক না, দুজন কি আছে? তার ওই জায়গাটাকে কিন্তু উপযুক্ত সম্মান দিতে হবে সোসাইটি। সোসাইটি যদি এটাকে গ্রহণ না করে, সোসাইটি তোকে বিরোধ করে, তাকে অসম্মান করে, হয়তো রাস্তায় রাস্তায় মাধ্যমিকে তো করতে পারছে 30, মাধ্যমিকে 30 পেয়েছি, গানে তো আমি হাজার হাজার মানুষের মনের মধ্যে ঢুকে গেছি। এই জায়গাটা, এটার সম্মানটা তো দিতে হবে। অমুকের কুচিপুড়ি নৃত্য দেখলে বা মণিপুরি ড্যান্স দেখলে আমার মন শান্ত হয়ে যায়। আবার আরেকজন যখন শ্রীরাধার মানভঞ্জন গায়, তখন আমার মনে হয় আহা, প্রেম কত সুন্দরভাবে বিস্তৃত হতে পারে, ব্যক্ত হতে পারে। তো যাই হোক, ঘড়ি দেখতে হবে না, আমি ছেড়ে দিচ্ছি, লম্বা হয়ে গেছে গরমের মধ্যে, আর দরকার নেই। নতুন শিক্ষানীতি, আমি আবারও বলছি, অত্যন্ত কম্প্রিহেন্সিভ একটি শিক্ষানীতি, খুব সুন্দরভাবে রচনা করা হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে আমরা যে ফিল্ডে কাজ করি তারা নিজ নিজ ক্ষেত্রে এটা অনুশীলন করব, পুঙ্খানুপুঙ্খরূপে পড়ব, জানব। আমাদের ফিল্ডটাকে ডেভেলপ করতে হবে, আমাদের কি করণীয় আমরা সেই ভূমিকাটা করব এবং রাষ্ট্রের পাশে থেকে রাষ্ট্রকে সহায়তা করব, তার কাছে দাবি করব, আবদার করব, যাতে আমাদের ক্ষেত্রটা সমগুরুত্ব পেয়ে এগিয়ে যেতে পারে। আমরা যদি একটু গা ভাসিয়ে থাকি তাহলে আমরা চিৎকার করতে পারবো, সমালোচনা করতে পারবো, ভাষা করতে পারবো, কিন্তু আমার প্রতিষ্ঠান, আমার ভিত্তিভূমিতে দাঁড়াবে। আমরা যদি সেই জায়গায় যেতে পারি, বুক বাজিয়ে বলতে পারি, আমি সচিন তেন্ডুলকর মিউজিক কলেজের টিচার, আই এম টিচার অফ দ্যাট such college, that college got A grade. A grade, ন্যাকামি, এটা বড় কথা না। বড় কথা, A grade করতে গিয়ে আপনার যে দীর্ঘ পরিশ্রম, অনুশীলন, আপনার যে অন্তর থেকে তার সঙ্গে যুক্ত হয়ে থাকা, এবং শিক্ষানীতির মধ্যে আছে এমন অনেক কিছুকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে সরকারের দরজায় কড়া নাড়া, সেই কাজটা শিক্ষানীতি সম্পর্কে সমৃদ্ধ বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ পার্সন তথা প্রধান অতিথি তথা আগরতলা এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কুরক্ষী বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত সম্পর্কে তার সুচিন্তিত মূল্যবান আলোচনা আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ স্যার। এবার ধন্যবাদ জ্ঞাপন করবেন শচীন দেববর্মা স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের
থেকে আগে সবার কাছে আমি সরি বলে নেব, কারণ এই এই অবস্থায় আমাদের লাইট নেই, আপনারা খুব কষ্ট করে বসে আছেন, স্পেশালি আমাদের গেস্টদের খুব কষ্ট করে একটা উপরে হাওয়া নেই এরকম জায়গায় বসিয়ে রেখেছি আপনাদের, আর উপর থেকে বলতেও বলছি, তো রিয়েলি রিগ্রেট দিস। আমি ধন্যবাদ আমি দেব, আমি ওটার আগে কিছু কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, স্পেশালি যেহেতু এটা একটা মিউজিক কলেজ আর আমরা এডুকেশন রিলেটেড টু মিউজিক আমরা জেনারেলি অ্যাড্রেস করি। তো এখানে একটা ভীষণভাবে একটা মেন্টালিটি দেখা গেছে যে যারা মিউজিক স্টুডেন্টস এখনই দেখা যাবে অ্যাডমিশনে, যখন সব কলেজেসে হয়ে যায় অ্যাডমিশন, লাস্ট প্রায়োরিটি যখন অন্য কোথাও পাওয়া যায় না তখন এখানে এসে সবাই ভর্তি নেয়। এটা একটা পার্টিকুলার সাইকোলজির দিকে ইঙ্গিত করে আমাদের সমাজে, যে আমরা পারফর্মিং আর্টসকে কি দৃষ্টি দিয়ে দেখি। এখানে জাস্ট একটা আমরা ডিগ্রি নেওয়ার জন্য একটা যেহেতু অন্য কোথাও আমরা পেলাম না চান্স, সেখানে আমরা একটা ডিগ্রি নিয়ে যাব, আমাদের সেটা নিয়ে ডিগ্রি নিয়ে হয়তো চাকরিও হয়ে যাবে, সেটা একটা মানসিকতা ভীষণভাবে ট্রেন্ডে চলে আমি বলবো। তো এখানে আমি কয়েকটা আরো কথা বলবো যে আমাদের যারা স্টুডেন্টস, স্পেশালি জেন্ডার অনেক আমাদের ইনফ্লুয়েন্স করে, যারা ছেলেরা তাদের বলা হয় এরকম, আমার নিজের শোনা যে ছেলে হলে সে গান করছে আর সে কি করছে এটা জিজ্ঞেস করা হয়, গান বা বাজনা বা নৃত্য করছে আর সে কি করছে, মানে গান বাজনাটা বা পারফর্মিং আর্টস বা এই সাবজেক্টগুলো দে আর নট সাস্টেনেবল, এটা একটা কমন ধারণা এটা সমাজে। আর মেয়ে তাকে তো বিয়ে করে আগে যেতে হবে, তো তার জন্য তাকে এইসব তো শিখলে তার একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে আজকের যে শিক্ষা পদ্ধতি সেটার মধ্যে আমি স্পেশালি গান বাজনা, স্পোর্টস আছে, ফাইন আর্টস, এগুলোকে যে ওরা এটার মধ্যে ইনক্লুড করেছে, আমি স্পেশালি খুব একটা পজিটিভ সাইন দেখছি। আমাদের যেহেতু এটা একটা ইন্ডিয়ান কালচার হেরিটেজ, আমাদের স্পেশালি ইন্ডিয়ান আর্টস, আমাদের ডান্স, মিউজিক, যোগ বলি আমরা আজকাল, বাইরে এটার বেশি ওটা হয়েছে, ধ্রুপদ সিঙ্গিং, আজকাল ওটা প্রায় ধ্রুপদ বীণা বাদন এসব বন্ধ হয়ে যাচ্ছে, শুধু বাইরের কালচার। দিস ইজ আ ভেরি বিগ আইরনি দ্যাট শুধু বাইরের স্টুডেন্টসরা, ফরেনার্স, দে অনলি লার্ন বীণা বাদন, আর ওখানেই কয়েকদিন বাদে এটা প্রেডিক্ট করা হচ্ছে যে বীণা বাদন আর ধ্রুপদ সিঙ্গিং আমাদের বাইরে গিয়ে শিখতে হবে, যখন আমাদের নিজেরই ওটা হেরিটেজ। তো যাই হোক, এইসব যখন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে এসছে, এটাকে ইনক্লুড করা হয়েছে, আমি দেখছি যে খুব ফ্লেক্সিবল, এটার মধ্যে কয়েকটা প্রপার্টিজ যেগুলো, সেটা হচ্ছে খুব ফ্লেক্সিবিলিটি আছে এটার মধ্যে, মাল্টিপল এক্সিট এন্ট্রিজ আছে, যেটা ডক্টর গুপ বললেন। এটার মধ্যে আমাদের কয়েকদিন আগে একটা ভার্চুয়াল ডিসকাশন হয়েছে আমাদের মাননীয় ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, এডুকেশন মিনিস্টার ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জি, উনি বললেন যে এই এডুকেশন পলিসির পরেই একটা উনি ছাত্রর খুব সুন্দর একটা আপডেট ফিডব্যাক পেলেন, যে ছাত্র বললে এবার আমি খুব ভালো, এবার আয়ুর্বেদের সাথে আমি সংস্কৃত পড়তে পারবো, কারণ সংস্কৃতের মধ্যে এরকম অনেক জিনিস আছে যেটা আয়ুর্বেদের অনেক বেসিক হয়তো এরকম জিনিস যেগুলো অন্য ভাষায় কোথাও লেখা নেই, আর ভীষণ জেল করে, যেটাকে আমরা আজকাল বলি জেল, দে জেল ভেরি নাইসলি এই সাবজেক্ট, প্লাস মিউজিক, সংস্কৃতের মধ্যে এরকম অনেক পরিভাষা, বেশিরভাগ আমাদের মিউজিকের স্ক্রিপচার সেগুলো পুরনো, যেগুলো আমরা আজও রেফার করি, ভরতনাট্য শাস্ত্র, শারণ দেব, সঙ্গীত রত্নাকর স্যার বললেন, খুব সুন্দর কাদম্বরী। তো এইসব জিনিস আমরা শুধু ওই ল্যাঙ্গুয়েজটা যখন আমরা পড়বো আরো, তখন আরো ওটার ডিপ আমরা ওই এসেন্সটা আমরা ক্যাচ করতে পারবো, যেটা আমরা মিউজিক বা অন্য রিলেটেড সাবজেক্টসে আমরা পড়তে চাই কম্বাইন করে। আর সমাজকে আমরা আরো কিছু একটা দিতে পারবো আমরা, এটা একটা সর্বাঙ্গীন একটা শিক্ষা হবে, একটা শুধু নিজের জন্যই না, একটা সমাজের জন্য আমরা একটা সার্ভিস প্রুফ হব, যেটা আজকে
ভীষণ আনফর্চুনেটলি অনেক জায়গায় আমরা দেখি যেটা হতে পারে না। যেরকম ডক্টর গোপ, আমি আবার কোট করবো, উনি বললেন এটা কয়েকদিন আগের কথা যে একজন ইঞ্জিনিয়ার সে সার্টিফিকেট নিয়েও পাখা ঠিক করতে পারেনি। তো এখানে আমি একটা খুব পুরনো কোট করবো, বাল্মীকি রামায়ণের একটা খুব সুন্দর একটা এক্সার্প্ট আছে, একটা এক্সাম্পল সেট করা আছে যে ওখানে লক্ষ্মণ ও কর্ণকুটির সাংঘাতিক সুন্দর লক্ষ্মণজি কর্ণকুটির বানাতে পারতেন। তো ওটা উনি কোথায় শিখেছিলেন? উনি ওটা গুরুকুল বিদ্যা শিখেছিলেন। তো ওটা ওনার ওই সময়ও কাজে এসেছে, কারণ ওরা তো শুধু 3 জনই বনগাছে ছিলেন। তো যাই হোক, এটা আর কি স্কিল ডেভেলপমেন্ট। এটা কোথাও এই স্কিলগুলো, যেহেতু আজকে আমরা শুধু একটা সার্টিফিকেট নিয়ে আমরা ওটা কিছু করতে পারছি না, ওটা সাস্টেনেবল হতে পারছে না, ওটা ইউজার ফ্রেন্ডলি না যতটা আজকের যে আমাদের এডুকেশন পলিসি আমরা দেখতে পাই, সেটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি আমরা দেখছি। সেকেন্ডলি, যেটা আমাদের ডক্টর বিশ্বাসও বললেন, নালন্দা ইউনিভার্সিটি আর এগুলো আমাদের খুব প্রাচীন এগুলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, তার মধ্যে আমরা খুব সুন্দর একটা আমাদের সংগঠিত এডুকেশন সিস্টেম প্রণালী ছিল। হাজার হাজার বই, হাজার হাজার লোক ওটা রিসার্চ করে ওটা বানিয়েছিল। একটা খুব সুন্দর একটা সর্বাঙ্গীন বিকাশের জন্য ওটা একটা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল, যাকে ওটা পরে নষ্ট করে দেওয়া হলো। কিন্তু ওই দিশায় আমরা এখন যতক্ষণ না আমরা বাড়ি, আমাদের ফাউন্ডেশন যতক্ষণ না আমরা পরিপক্ক করি, এই শিক্ষানীতি আমার ফুল হোপ আছে। আর আমি খুব গ্রেটফুল যে এই নিয়ে আমাদের ভারত সরকার খুব ইনিশিয়েটিভ নিয়ে এটাকে এগিয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরা সরকারও এটা কয়েক বছরের মধ্যেই ফুল ফ্লেজেড ইন্ট্রোডাকশন এটা করে দেবে। টাস্ক ফোর্স অলরেডি এটা রেডি হয়ে গেছে সেকেন্ডারি এডুকেশন লেভেলে। আর আমি আশা করছি যে আগামী দিনে আমরা অনেক ভালো ভালো আর্টিস্ট, মিউজিশিয়ানস, আমাদের স্কলার, সায়েন্টিস্ট সব বিধায়, আমাদের স্পোর্টস পার্সন যারা এত তারা নিজেদের জীবন আর নিজেদের অমূল্য সময় একটা জিনিসের মধ্যে যায়, তারা কোনোদিন তাদের গরিবই দেখতে হবে না, তারা নিজেদেরও ফ্যামিলি দেখতে পারবে, প্লাস তারা নিজেদের হবির ল্যাঙ্গুয়েজ, হবির সাবজেক্ট ওরা চুজ করে ওটা একটা চাকরির মধ্যেও থাকতে পারবে। আমি সবাইকে, আমার রিসোর্স পার্সনদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওরা নিজেদের মূল্য সময় বের করে এখানে এসছেন আর আমাদের এত সমৃদ্ধ করেছেন নিজেদের ভাষণ দিয়ে। আমি স্পেশালি আমাদের ডক্টর রক্ষিতকে আমি বলবো, উনি যেহেতু বললেন যে অর্বাচীন আর উনি জানি না এই কলেজে কিছু বলতে পারবেন কিনা, কিন্তু আমরা খুব সমৃদ্ধ হয়েছি স্যার। আর এত সুন্দর আপনি মিউজিককে নিয়ে আপনি রিসার্চ করে এখানে এসে বলেছেন, আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ডক্টর বিশ্বাসকে আর ডক্টর গোপকেও। আমি আবার কলেজের পক্ষ থেকে খুব খুব ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি। আগেই রেখেছিলাম আরো মালাতে শুধু বন্ধুরাজ হয় না, সমাপ্তি সঙ্গীত, আরেকটা সমাপ্তি সঙ্গীত। তার আগে একটা গান সমাপ্তি হবে গান।